কাকু, কিচ্ছু লুকোবে না, গোটাটাই বলো। তুমি শুনে আর কি করবে বাবা? আমার বাপ ঠাকুরগার সম্পত্তি ওটা। আমার প্রপিতামহ বাহাদুর উপাধি পেয়ে মানত অনুযায়ী মাকে এই মুকুট গড়িয়ে দিয়েছিলেন। তারপরে বংশানুক্রমে এই মুকুট মায়ের মাথায় শোভা দিয়ে এসেছে বছরের পর বছর। পঞ্চমীর দিন সকাল সকাল গয়নাকাটি নিয়ে এসে আমার শোবার ঘরে আলমারিতে তালা চাবি মেরে রেখে দিয়েছিলাম। ষষ্ঠীর দিন সকালবেলায় গয়নাকাটিগুলোকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করতে হয়। তেমনটাই করার জন্য যখন বের করতে যাই, দেখি মুকুটটা নেই। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার, আপনি শুনছেন অভিশ্রুতি। অভিশ্রুতির আজকের নিবেদন আকাশ পাইনের লেখা কল্লোলের কেসবুক। আকাশ পাইন স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে তার প্রাথমিক পড়াশোনা। আশুতোষ কলেজে তিনি বাংলা স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেন। তার দিন যাপনের সঙ্গী কচিকাচাদের কলম এবং তুলি। মূলত কল্পবিজ্ঞান, ভৌতিক, গোয়েন্দা এবং রাজনৈতিক, সামাজিক ও সমসাময়িক বিষয় নিয়ে লিখতে পছন্দ করেন। পদাতিক নামক এক বার্ষিক শারদ পত্রিকার সম্পাদনা করেন। 2022 কলকাতা বইমেলার বিন্দু বিসর্গ পাবলিশার্স দ্বারা প্রকাশিত হয় তার প্রথম গ্রন্থ কল্লোলের কেসবুক, যা পাঠক দ্বারা সমাদৃত হয়েছে। এছাড়া তার লেখা বই বৃষ্টি নামার আগে, রুহানি ইস্কাবন, ফেরারি ইস্তেহার, রাবণায়ন, মগ্ননীল সরস্বতী ও প্যারানর্মাল পরমাণু। আকাশ পাইনকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই পরিবেশনে আমাদের পাশে থাকার জন্য। গল্পের সূত্রধর আমি প্রেরণা, গল্প পাঠে অরিন্দম। শুরু হচ্ছে আজকের পরিবেশন সপ্তমী ষড়যন্ত্র। ঠিক কে কে ছিল সেই সময় বাড়িতে? আমি আর আমার স্ত্রী ছিলেন। আমাদের শোবার ঘরে আলমারিতে যাবতীয় যা গয়নাগাটি অস্ত্রশস্ত্র ছিল, আর পাশের ঘরে আমার বড় ছেলে অর্থাৎ নৃপেন্দ্র নারায়ণ সেন, তার স্ত্রী এবং তার 5 বছরের ছেলে ছিল। আর বিশেষ কেউ ছিল না। দারোগা বাবু এবার একটু কড়া স্বরে প্রশ্ন করলেন, পুরোটা খুলে বলুন। আর কে কে ছিল সেই সময়? মানে ঠাকুর মশাই, রাঁধুনি, কাজের লোক, সবার নাম বলুন। আগে রাধুনি বলতে সেদিন শুধু ভোলা ঠাকুর ছিল। এই গ্রামেই বাড়ি। রাজবাড়ি থেকে মিনিট 5 পথ। কিন্তু সে আমাদের রান্না করে দিয়ে বাড়ি চলে গেছিল। তখন ওই রাত 8টা হবে খুব বেশি হলে। তারপর কাকু, কিচ্ছু লুকোবে না, গোটাটাই বলো। দারোগা বাবু এবার কল্লোলের দিকে আর চোখে তাকিয়ে বললেন, আপনি? আমি কল্লোল নস্কর, এই বাড়ির ছোট ছেলে, উপেন্দ্র নারায়ণের ঘনিষ্ঠ বন্ধু। আমরা একসাথে কলকাতার স্কটিশ চার্চ কলেজে ইতিহাস নিয়ে পড়াশোনা করি। আচ্ছা, আপনি কি কাল এসেছেন? মানে চুরির রাত্রে আপনি কি এই বাড়িতেই ছিলেন? না স্যার, আমি আজ সকালে উপেনের সাথে এলাম, মানে ওই সকাল 10টা নাগাদ। এসে দেখছি এই কেলেঙ্কারি। কথাটা শুনে দারোগা বাবু আর চোখে চাইলেন উপেনের দিকে। হ্যাঁ স্যার, আমার সাথে আজই সকালে এসেছে। হ্যাঁ মিস্টার সেন, বলুন। দারোগা বাবু এবার দীপেন বাবুর দিকে পুনরায় মনোযোগ দিলেন। দীপেন বাবু আমতা আমতা করে বললেন, আগে আরেক দারোয়ান থাকে, নাম তার বাহাদুর, ওরা এখানেই থাকে। ওর স্ত্রী আর ওই 2 পটুয়া এসেছিলেন, ধীরেন আর বীরেন। ওরা 2 ভাই। তারাও কাল দুপুরেই নিজেদের বাড়ি চলে গিয়েছে। আচ্ছা, আমি এদের সাথে একটু কথাবার্তা বলে আসি। আপনি পারলে ওদের ঠিকানাগুলো আমাকে দিন।
কনস্টেবল, তুমি বাহাদুরের ঘরটা সার্চ করে নাও। মনে হয় না ও চুরি করেছে, তাও। এই বলে দারোগাবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। স্যার, কিছু খবর পেলে অতি অবশ্যই জানাবেন স্যার। আমরা দেখছি আমরা কতটা কি পারি। দারোগাবাবু বেরিয়ে যেতেই দীপেনবাবু কান্নায় ফেটে পড়লেন। প্রায় 70 বছরের এক বৃদ্ধকে এইভাবে কাঁদতে দেখলে কোনো মানুষই হয়তো ঠিক থাকতে পারেন না। তার ছেলে ও স্ত্রী মিলেও তাকে সামলাতে হিমশিম খেয়ে গেল। এমন সময় কল্লোল দীপেনবাবুর হাতটা চেপে ধরে বলল, কাকু, এখন ভেঙে পড়ার সময় নয়। তুমি গোটা ঘটনাটা একটু গুছিয়ে আমাকে বলো তো। তুমি শুনে আর কি করবে বাবা? আমার বাপ ঠাকুরগার সম্পত্তি ওটা। আমার প্রপিতামহ বাহাদুর উপাধি পেয়ে মানত অনুযায়ী মাকে এই মুকুট গড়িয়ে দিয়েছিলেন। তারপরে বংশানুক্রমে এই মুকুট মায়ের মাথায় শোভা দিয়ে এসেছে বছরের পর বছর। অন্য গয়নাকাটি আর অস্ত্র সাথে মুকুটটাও ব্যাংকের লকারেই থাকে। প্রত্যেক বছর পঞ্চমীর দিন সকাল সকাল গয়নাকাটি বাড়িতে নিয়ে আসি আমি ওই ব্যাংকের লকার থেকে। বোধনের সময় অস্ত্র শস্ত্র গয়নাকাটি গড়াতে হয় জানো। পঞ্চমীর দিন সকাল সকাল গয়নাকাটি নিয়ে এসে আমার শোবার ঘরে আলমারিতে তালা চাবি মেরে রেখে দিয়েছিলাম। ষষ্ঠীর দিন সকালবেলায় গয়নাকাটিগুলোকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করতে হয়। তেমনটাই করার জন্য যখন বের করতে যাই দেখি মুকুটটা নেই। 212টি হিরে বসানো সোনার মুকুট ছিল বাবা। বর্তমান সময়ে $1 ট্রিলিয়ন দাম হতো মুকুটটার। কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো। এই বলে আবার কান্না জুড়লেন দীপেনবাবু। আলমারির চাবিটা কোথায় রাখতে? বালিশের নিচে রাখতাম। সে কথা তো বড় খোকা আর ছোট খোকা ছাড়া কেউ জানতো না। আচ্ছা কাকু, তুমি কখন খেতে বসেছিলে বলো তো? ওই 12টা নাগাদ। তবে কেন বলতো? 8টায় রান্না করে গেছে রাঁধুনি। তাহলে অত রাতে খেতে বসেছিলে কেন কাকু? আরে পুরনো কিছু বন্ধু বান্ধবদের সাথে অনেকদিন পর দেখা, ওই একটু কথাবার্তা বলছিলাম। শুধু কথাই বলছিলেন না, ছাইপাশ গিলছিলেন ওনারা। আমি একটু ভাবনা চিন্তা করি, বুঝলে কাকিমা। চোর আমাদের চোখের সামনে আছে, কারণ তোমাদের পরিবারের লোকজন, খুব কাছের লোকজন ছাড়া কারো পক্ষে জানা সম্ভব নয় যে মুকুটটি কোথায় রাখা ছিল। এই বলে কল্লোল ঘর থেকে বেরিয়ে দুর্গা দালানে এসে পকেট হাতড়ে একটা গোলফ্লেক কিং ধরিয়ে এক দৃষ্টে দুর্গা মূর্তির দিকে তাকিয়ে রইল। তার ব্যোমকেশ আর ফেলুদার থেকে পাওয়া বিদ্যার প্রয়োগ করতে মগজাত্রে একটু শান দিতে লাগলো। সে ভাবতে লাগলো, মাতাল অবস্থায় ঘুমটা একটু বেশি জেঁকে ধরে মানুষের। দীপেনবাবুর বয়স হয়েছে, কাজেই চোর এই সুযোগের সদ্ব্যবহার করেছে। তবে চোর এটা নিশ্চিত রূপে জানত যে সেই দিন দীপেনবাবু মদ্যপান করে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়বেন। এইসব আকাশ পাতাল চিন্তা করছে যখন কল্লোল, তখন পেছন থেকে তার বন্ধু উপেন এসে তার কাঁধে হাত রেখে বলল, কি রে ভাই, কিছু বুঝতে পারলি? না, ব্যাপারটা বড্ড গোলমেলে। এই, তোর বর্দা কোথায় রে? সত্যি তো, বড়দা তো পুলিশে খবর দিতে গিয়েছিল, পুলিশ এসে ঘুরেও গেল। বড়দা কোথায়? দাঁড়া তো, বড়দাকে একটা ফোন করি। এসবের মধ্যে বড়দাকে ফোন করতেই তো ভুলে গেছিলাম।
উপেন নিজের দাদাকে ফোন করতে যাচ্ছে এমন সময় কল্লোলের ফোনেও তার প্রেমিকার আক্রমণ ঘটল। কল্লোলের প্রেমিকা নীলিমা চ্যাটার্জি রবীন্দ্রভারতী নৃত্য বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। আদর করে কল্লোল সত্য বলে ডাকে, মানে নিজেকে একটু ব্যোমকেশ বক্সী প্রমাণ করার চেষ্টা করে। কল্লোল ফোন ধরতেই নীলিমার প্রথম প্রশ্ন, কেমন এনজয় করছেন স্যার? নাকি সেখানে গিয়েও রহস্যের গন্ধ পেয়েছেন? আর প্লিজ ওখানকার পুজোর ইতিহাস জেনে এসে আমার কাছে তার রিপিট টেলিকাস্ট করিস না। না রে, এখানে একটা অঘটন ঘটে গেছে। দুর্গা ঠাকুরের মাথার প্রায় 300 বছরের পুরনো মুকুট চুরি গেছে। এই বলে কল্লোল ঘটনাটা সবিস্তারে ব্যাখ্যা করলো তার প্রেমিকার কাছে। লালমোহনবাবুর ভাষায় হাইলি সাসপিসিয়াস। বড় ছেলেটি চুরি করে বসলো না তো মুকুটটা? বুঝতে পারছি রে, বর্দার সঙ্গে কথাবার্তাই হলো না আসা থেকে। সকাল থেকেই সে বেপাত্তা। যাকে যান মিস্টার বিজি ম্যান, রহস্য সন্ধানে যান। কবে ফিরবি? কাল পরশু করে। সেই এইবার মনে হয় না পুজোটা তোর সাথে কাটাতে পারবো। তুই মা দুর্গার গয়নাগাটি দেখ, আর আমি আমার গয়নাগাটিগুলো দেখি। বিকেলে বন্ধুদের সাথে বেরোনোর প্ল্যান আছে। তোর দেবা সালোয়ারটা পরবো। চল রাখছি রে। ইতিমধ্যে ফোন সেরে এসে উপেন কল্লোলকে জানিয়েছে যে তার বর্দা বিকেলে পুজোর দর্শকর্মার বাজার সেরে একেবারে বাড়িতে আসবে আর ঘন্টা দুয়েকের মধ্যে। এই সময়টাকে কাজে লাগিয়ে কল্লোল চলে গেল দীপেনবাবুর কাছে কিছু ইন্টারোগেশন সারতে। দীপেনবাবুর শরীরটা বিশেষ ভালো নেই। বিছানায় শুয়ে শুয়ে কল্লোলের প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছেন তিনি। আচ্ছা কাকু, বর্দার সাথে আপনার কি কোনো ঝামেলা হয়েছিল এই হালে? ঝামেলা? ঝামেলা তো বাবা নিত্যদিন লেগেই আছে ওই সম্পত্তি নিয়ে। আসলে আমি আমার সম্পত্তির 50% ট্রাস্টে দান করে যাব, আর বাকি 50% ভাগ হবে 3 ভাইয়ের মধ্যে। সেই নিয়েই আপত্তি ওর, তাই নিত্যদিন অশান্তি ঝগড়া লেগেই রয়েছে। মেজদাকে দেখছি না, সে কি আসবে না? ও কোনো বছরই পুজোতে আসে না। যবে থেকে ইউকেতে সেটেল হয়ে গেছে বাপ মার খোঁজ নেয়, এই যা। আচ্ছা, কাল রাতে বর্দা কোথায় ছিলেন? কাল রাতে মদ খাওয়া নিয়ে ওর সঙ্গে একটা ঝগড়া হয়েছিল। মানে বাড়িতে একটা 5 বছরের বাচ্চা ছেলে আছে, আর আমি হাত মরা বুড়ো এই বয়সে মদ খেয়ে মাতলামি করছি। এই নিয়ে টুকিটাকি একটু ঝগড়া হয়েছিল বাবা। ওর বউ আর ছেলে 10টার মধ্যে ঘরে খিল দিয়ে ঘুমিয়ে পড়েছিল। বড় বৌদি আর ছোটন কোথায় এখন? বৌমা তো বোধহয় ঠাকুর ঘরে আছে, আর ছোটন বোধহয় নিজের ঘরেই আছে। সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমার মতো বৌমা পেয়েছিলাম, তাই হয়তো এই যাত্রায় বৃদ্ধাশ্রমে যেতে হয়নি। ওই তো সকাল থেকে পুজোর যাবতীয় জোগাড় করছে। তোমার কাকিমার তো হেঁসেল থেকে বেরোনোর জো নেই। বিকেলে কীর্তন হবে, তখনই সব আত্মীয় স্বজনরা এসে পড়বে বাড়িতে। তাদেরকে কি জবাব দেবো কিছুই জানি না। কাকু, তুমি একটু বিশ্রাম করো, আমি বরং বড় বৌদির সাথে একটু কথা বলে আসি। হ্যাঁ বাবা, আর কি করব বলো। সমস্ত সন্দেহের তীরই যেন বর্দার দিকে। ঠাকুর ঘরে বৌদি বরণডালা সাজাচ্ছিল। বৌদির পাশ থেকে কল্লোল টুক করে দেশলাইটা তুলে নিল। বৌদি রেগে কাঁই হয়ে কল্লোলের দিকে তাকিয়ে বলে, কল্লোল এত বড় হয়ে গেছো, এখনো বাচ্চাপনাটা গেল না তোমার? আরে বৌদি, দেশলাই নেই, সিগারেট ধরাতে হবে তো। তোমার সিগারেট ধরানোর জন্য আমার ঠাকুরের দেশলাইটাই নিতে হলো? কি করব বলো বৌদি?
রান্নাঘরে গিয়ে তো আর কাকিমার থেকে দেশলাই চাইতে পারি না। এর ফাঁকে বৌদি প্রশ্ন করে বসলো। নীলিমার খবর কি? এর আগে বলে রাখা ভালো, নীলিমা এই বৌদির পূর্ব পরিচিতা। মানে আলাপ হচ্ছে কল্লোলের সূত্রেই, কিন্তু ওই যে মেয়েদের মধ্যে ভাব আর আড়ি উভয় হয় তাড়াতাড়ি। তা বেশ ভালোই, ধই ধই করে নৃত্য করেছে। কল্লোল, তুমি কিন্তু মার খাবে। আমি ফোন করে বলবো নীলিমাকে তুমি এসব বলছো। এইসব কথাবার্তা চলাকালীনই বরদা এসে হাজির হলো ঠাকুর ঘরে। কল্লোলকে দেখেই বরদা এক প্রকার বিরক্ত হয়েই বলল, ও তুই এসেছিস? তাই এসেছিস যখন হাতে হাতে একটু কাজ করে দে বাবা। হ্যাঁ বর্দা, কিন্তু তুমি যে উপেনকে বললে 1.5-2 ঘন্টা হেঁটে আসবে। আরে হ্যাঁ রে, 1.5-2 ঘন্টাই লাগতো। সেই গঞ্জে বাজার করতে গিয়েছিলাম বুঝলি, কিন্তু পথে সুরেন কাকার সাথে দেখা হয়ে গেল, তার বাইকে করেই চলে এলাম। কল্লোল গোটা কথাটা শুনল, তবে বিশ্বাস করতে পারল না। হাতে কোনো বাজারের ব্যাগ নেই, আর যে রাস্তা 2 ঘন্টা হেঁটে আসতে লাগবে সেটা 45 মিনিটেরও কম সময় কি করে অতিক্রম করলো। যাকগে, বরদা এসে পড়াতে বৌদিকে প্রশ্নগুলো করা হলো না কল্লোলের। আবার সময় পেলে করা যাবে, এই ভেবে কল্লোল আবার দুর্গা দালানে ফেরত গেল। সারি সারি লোকজন আসতে শুরু করেছে রাজবাড়িতে। কল্লোল আর উপেন ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল আর ভাবছিল কেসটা নিয়ে। উপেনকে জিজ্ঞাসা করলো কল্লোল, কালকে যারা ছিল কাকুর সাথে মদ খাওয়ার সময়, তারা কি এসেছেন? ওই দেখ, বাবার পাশে যে সাদা পাঞ্জাবি পরা লোকটা বসে আছে, উনি সিধে কাকু, বড্ড সাদা সিধে মানুষ। আর সুরেন কাকুকে তো তুই চিনিস, ওরা দুজনেই আমাদের বাড়ির লোক হয়ে গেছে। ওরা বাবার ছোটবেলার বন্ধু ছিল। আই সি। গোটা পুজো বাড়িতে বরদাকে দেখতে পাওয়া গেল না। কল্লোলের সন্দেহটা আরো বরদার উপর বাগিয়ে বসতে লাগলো। এমন সময় হঠাৎ নীলিমার ফোন এলো। ওকে বাকি আপডেট দিল কল্লোল, বৌদির সাথে কথাও বলালো। তারপরে ও যে এত বুদ্ধিমতী হয়ে গেছে বুঝতেই পারেনি কল্লোল। ও বৌদির কাছ থেকে কাজের কথাগুলো জেনে কল্লোলকে জানিয়ে দিল। কল্লোল জানতে পারল কাল রাত 1টা নাগাদ একবার বরদা ঘর থেকে বেরিয়েছিল, হয়তো বাথরুম করতে গিয়েছিল, এটাই ভেবেছিল তার বৌদি। কিন্তু 1 ঘন্টার উপর সময় লাগতে বৌদি চিন্তায় পড়ে ঘর থেকে বের হয়ে যাবে, সেই মুহূর্তেই দাদা আবার ফিরে আসে। কল্লোল একটু অবাকই হলো, জিজ্ঞাসা করলো, কি করে বের করলি কথাগুলো? ও হাসতে হাসতে উত্তর দিল, কিচ্ছু না, খালি জিজ্ঞেস করলাম আমরা কি আরেকটা ছোট খোকন পাবো না। ব্যাস, প্রতি রাতে কি করে সবই জানিয়ে দিল আমাকে। কত রাতের কথাও বাকি রইল না। রাতে আত্মীয় স্বজনদের কোলাহল শান্ত হতে উপেনকে কল্লোল বলল, দারোগা বাবুর সাথে একটু কথা বলিয়ে দিস তো আমায়। দারোগাবাবুর সাথে কথা বলে কল্লোল জানতে পারল বরদা দারোগাবাবুকে কিছুই জানায়নি। বাহাদুর গিয়ে দারোগাবাবুকে খবর দিয়েছিল, আর সন্ধে থেকে বরদা বাড়িতে নেই। উপেনের মা জানালো ঘাটালের দিকে গেছে নাকি বরদা, সেখানে কোন এক বন্ধুর বাড়িতে আজকে রাতটা কাটাবে। তাদের বাড়িতে পুজো আছে, কিন্তু নিজের বাড়ির পুজো ছেড়ে সারা রাত এক বন্ধুর বাড়িতে কাটানো, ব্যাপারটা ঠিক মেনে নিতে পারল না কল্লোল। দারোগাবাবুকে কল্লোল বলল, কাল দুপুরের দিকে বরদা যদি বাড়ি থেকে বের হয়, আমি তার পিছু নেব, আপনারা আমাদের সাথে পিছু নেবেন। দারোগাবাবু কল্লোলকে শটাং একটা প্রশ্ন করে বসলেন, আপনি কি গোয়েন্দা? না না, টিকটিকি হওয়ার ইচ্ছে খুব একটা নেই। সত্যান্বেষীর ভক্ত বলতে পারেন, তবে ডিটেকটিভ নয়।
দারোগাবাবু মৃদু হেসে বিদায়কালে বলে গেলেন, সারা রাত্রি সজাগ থেকো। আজ রাতে ঘুমাবে না ঠিক করেছিল কল্লোল। জানালার ধারে বসে সিগারেট খাচ্ছিল সে। উপেন উল্টো হয়ে খাটে ঘুমাচ্ছিল। এমন সময় কল্লোল দেখে দূর থেকে একটি লোক কালো চাদর চাপা দিয়ে সদর দরজার দিকে দৌড়ে দৌড়ে আসছে। ভালো করে দেখবার চেষ্টা করা সত্ত্বেও অন্ধকারে মুখটা ঠাউর করা গেল না। দুর্গা দালানে নেমে এলো কল্লোল। আড়াল থেকে সবকিছু শোনার চেষ্টা করছিল সে। তার পেছন পেছনে কখন যেন ঘুম থেকে উঠে উপেনও এসে দাঁড়িয়েছে। সেই ছায়ামূর্তি দরজার বাইরে থেকে বোধহয় বাহাদুরকে ফোন করে দরজা খোলার আদেশ করে। বাহাদুর সেই অনুযায়ী দরজা খুলে দেয়। দরজা দিয়ে ছায়ামূর্তিটিকে প্রবেশ করতে দেখে আর বুঝতে অসুবিধা রইল না লোকটি বরদা। এত রাতে বরদা এলো কোথা থেকে? মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কল্লোলে। এমন সময় সে দেখে বরদাও সিঁড়ির দিকে এগিয়ে আসছে। কোনো উপায় না দেখতে পেয়ে দৌড় দিল কল্লোল, আর তার সাথে উপেনও। ওরা দুজনে যেন নিজের বাড়িতেই চোরের মতো যাতায়াত করছে। বরদা কিছু বুঝতে পারল না। দরজার আড়াল থেকে সমস্ত কিছু দেখতে শুরু করলো তারা। আকণ্ঠ মদ্যপান করেছে আজ বরদা। সোজাভাবে দাঁড়াতেও পারছে না সে। নিজের শোবার ঘরের দরজায় জোরে জোরে চাপড় মেরে বলছিল, খোল শালি, দরজা খুলবি না? আরো যে কত কি বলছিল তার কোনো ঠিকানা নেই। আর তোর কোনো চিন্তা নেই, খোকনের ভবিষ্যৎ আমি নিরাপদ করে এসেছি। ইতিমধ্যে কল্লোল দারোগাবাবুকে ফোন করে গোটাটা জানিয়েছে। তিনি বললেন, কিছুক্ষণের মধ্যেই আমরা আসছি। এত রাতে বাড়ি ফিরলে কেন বরদা? বরদা এক প্রকার চেঁচিয়েই বলল, আমি কি আমার বাড়িতে তোমার পারমিশন নিয়ে ঢুকবো নাকি রাস্কেল? বলেই ফাটিয়ে কল্লোলের গালে একটি চড় মারল। কল্লোল একটু দূরে সরে গেল। এবার দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। ধস্তাধস্তি বললে ভুল হবে। বরদা মারমুখী হয়ে কল্লোলের ওপর ঝাঁপিয়ে পড়ল, আর কল্লোল প্রাণপণে তার ঠেকানোর চেষ্টা করে গেল। বৌদি আর উপেন তাদের দুজনকে ছাড়ানোর জন্য নিরলস পরিশ্রম করছে। এইসব আওয়াজে গোটা বাড়ির লোক বারান্দায় জমা হয়েছে। ইতিমধ্যে দারোগাবাবুও বাড়িতে ঢুকে পড়ে তাদের দুজনের ধস্তাধস্তি বন্ধ করালেন। বরদাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাবেন বললেন। এতক্ষণে বরদার হয়তো একটু হুঁশ ফিরেছে। সে মদ্যপ অবস্থাতেই বলল, কোন মুকুট? আমি কোনো কিছু চুরি করিনি। আমি খালি জমির দলিলে বাবার সই নকল করেছিলাম। দারোগাবাবু এবার বরদার কলারটা চেপে ধরলেন। তাই বলে আপনি অত টাকার মুকুট চুরি করবেন? কোথায় পাচার করেছেন মুকুটটা? কত টাকা লাভ হয়েছে পাচার করে? বলে ফেলুন মিস্টার সেন, আপনার সমস্ত জারি জুরি ধরা পড়ে গেছে। এবার বরদা কিছু বুঝতে না পেরে ঘরের মাঝখানে একটা চেয়ারে বসে পড়লেন। আমি চুরি করিনি। কল্লোলের মাথায় আকাশ ভেঙে পড়ল। কল্লোল বরদার সামনে গিয়ে বসে জিজ্ঞাসা করল, তুমি সত্যি কথা বলো বরদা, তোমার গতিবিধি কিন্তু লক্ষ্য করা হচ্ছে। আমি নিতাই উকিলের বাড়ি গিয়েছিলাম কাগজপত্র তৈরি করতে। 7 দিন আগে বাবার আলমারি থেকে আমি সমস্ত কাগজপত্র সরিয়ে নিয়েছিলাম। সেই কাগজের লেখাগুলোকে বদল করতে নিয়ে গেছিলাম তাই উকিলের কাছে। আজ বিকেল থেকেই নিতাইয়ের বাড়িতেই ছিলাম আমি। সেখানে বাবার সই নকল করে সেই বিজন্মাদের নামে করে দেওয়া 50% সম্পত্তি আমি নিজের নামে করে নিয়েছিলাম। সেই আনন্দে আজ আমি, নিতাই আর সুরেন কাকা তাই একটু গলা ভিজিয়েছিলাম। কল্লোলের মাথায় বিদ্যুতের মতো খেলে গেল সুরেন কাকার কথা। সুরেন কাকা গোটা ব্যাপারটা জানতেন। কোথায় কাগজপত্র রাখা ছিল,
কিভাবে চুরি করবে? আরে সুরেন কাকাই তো উপায় বাদলে দিল। কাকা জিজ্ঞেস করেছিল কোথায় রাখে বাবা কাগজপত্রগুলো। যথারীতি আমি বলে দিলাম শোবার ঘরের আলমারিতে। তারপরে জিজ্ঞাসা করে কোথায় রাখে আলমারির চাবি। সমস্ত কিছু জেনে শুনে আমাকে তো সমস্ত আইডিয়াটা দিয়েছেন সুরেন কাকাই। এই বলতে বলতে বর্দা মাটিতে লুটিয়ে পড়ল। বোধহয় ডিহাইড্রেশন হয়ে গেছে শরীরে। বাড়ির সমস্ত লোক তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। দীপেনবাবুর অনুরোধে তার বড় ছেলেকে গ্রেফতার করা হলো না। দারোগাবাবু কল্লোলকে একান্তে ডেকে প্রশ্ন করলেন, কিছু বুঝলেন কল্লোল বাবু? সিগারেটে টান দিতে দিতে কল্লোল বলল, হ্যাঁ, বুঝলাম তো অনেক কিছুই। এখন রাত 3টে বাজে। সুরেন কাকার বাড়িতে যাওয়ার একদম সঠিক সময়। এই সময়টায় তাকে তো বাড়িতে থাকতেই হবে। তারা প্রথমে সুরেন কাকার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মিনিট 20 পথ। বাড়িতে গিয়ে যদিও বিশেষ কিছু পাওয়া গেল না। দারোয়ানের কাছ থেকে জানতে পারল তারা সুরেন কাকা আজ সন্ধ্যে থেকেই বাড়িতে নেই, নিতাই উকিলের বাড়িতে আছেন। সুরেন কাকার বাড়ি সার্চ করা হলো। কিছু সন্দেহজনক দেখতে না পেয়ে হতাশ হয়ে গাড়িতে উঠতে গিয়ে কল্লোলের পায়ে লাগলো একটি মদের বোতল, ফাঁকা মদের বোতল। বোতলটি তুলে পরীক্ষা করতে দেখা গেল বোতলটি খুব একটি পুরনো নয়, খুব বেশি হলে 2-1 দিনের বাসি। ভেতরে এখনো মদের ছিটে পোটা লেগে আছে। কোম্পানির নাম দ্য গ্লেনলিভেট। বোতলটি ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করে কল্লোল আবিষ্কার করলো মদের দাম ইউরোতে লেখা, অর্থাৎ ইউকে কারেন্সিতে কেনা হয়েছে মদটিকে। এই অজপাড়াগায় এত দামি মদ কেই বা আনলো? হঠাৎ কি একটা বুঝে কল্লোল দৌড়ে বাড়ির ভেতরে আবার গেল। সমস্ত জামাকাপড় ঘেঁটে একটা চওড়া গোছের কালো গেঞ্জি বের করলো। না তো, এরম গেঞ্জি পরতে তো জন্ম থেকে কাউকে দেখিনি। আর কাকুর চেহারা তো এত ভালোও নয়। গেঞ্জিটাকে ভালো করে পরীক্ষা করে নিল কল্লোল। এবার বাড়ির বাইরে বেরিয়ে গাড়ির পেছনে হেলান দিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো সে। এবার নিতাই বাবুর বাড়ি যাবার পালা। তবে কল্লোল বুঝতে পেরেছিল সেখানে গিয়েও কোনো লাভ হবে না, কারণ এতক্ষণে নিশ্চয়ই তারা পালিয়ে গেছে। নিতাই বাবুর বাড়িতে গিয়ে সেই হতাশার মুখী দেখতে হলো তাদের। বাড়িতে কেউ নেই। বাড়ির আশেপাশে ভালো করে পরীক্ষা করতে করতে কালো মাটিতে চাকার দাগ দেখতে পেল কল্লোল। লাল মাটির রাস্তার ওপর কালো মাটির চাকার দাগ। কালো মাটিটাকে টিপে বুঝতে পারা গেল কোনো নদীর পাড়ের বা পুকুরের পাড়ের মাটি। আশেপাশে নদী বা পুকুর বলতে খুকুরদাহ পুকুর, ওখান থেকে মাত্র আধ ঘন্টা রাস্তা। এখান থেকে দূরের কোনো পুকুরের পাড় ঘেঁষে গাড়ি এলে এত দূর পর্যন্ত টায়ারের দাগ এত স্পষ্ট থাকতো না। এই কথাটা ভাবতে খুব একটা অসুবিধা হলো না কল্লোলের। টায়ারের দাগ বেশি দূর পাওয়া যায়নি। কল্লোলের কথা মতো সেই পুকুর পাড়ে যেতে আবার নরম মাটিতে টায়ারের দাগ দেখা গেল। পুকুর ধারে ঝোপের আড়ালে একটা পোড়ো বাড়িতে গেছে সেই দাগগুলো, কিন্তু সেই বাড়িতে কোনো জনমানব আছে বলে তো মনে হচ্ছে না। কল্লোলকে দারোগাবাবু ওই বাড়িতে প্রবেশ করতে আটকালো। কি করছেন আপনি? ভিতরে কত সাপ খোপ আছে আপনার আইডিয়া আছে? এখন আর সাক্ষোপ নেই স্যার। কেমন একটা টক টক গন্ধ পাচ্ছেন না? ও তো পুকুরের পচা গন্ধ। না, ওটা কার্বলিক অ্যাসিডের গন্ধ। বাড়িটাকে সাপ খোপের থেকে নিরাপদ করেছে। কোনো মানুষ তো নিশ্চয়ই এসেছিল সেখানে। কিছু ঘন্টা আগেই এসেছিলেন, তা না হলে এতক্ষণ তো কার্বলিক অ্যাসিডের গন্ধ থাকার কথা নয়। না, গাড়ি থেকে টর্চগুলো বের করুন তো। বাড়ির প্রতিটি ঘর তন্ন তন্ন করে খুঁজতে হবে। 3 তলার ছাদের ধারে ওরা গিয়ে উপস্থিত হতে ওদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়।
একদম ছাদের ধারে নিতাইবাবু আর সুরেন কাকার রক্তাক্ত দেহ পড়ে আছে। গুরুতর আঘাত লেগেছে মাথায়, তবে দুজনের প্রাণই রক্ষা গেছে। দুজনকে সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে পাঠানো হলো। পুরো বাড়ি খুঁজে কিছুই মিলল না। ভোর 5টার সময় ব্যর্থ হয়ে কল্লোল আর উপেন বাড়ি ফিরল। তাদের চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু কল্লোলকে যেন একটা অদ্ভুত জেদে পেয়েছে। হঠাৎ করে কল্লোল উপেনের কাছে 3 ভাইয়ের বায়োডাটা চেয়ে বসে। বড়দা রেলে চাকরি করে মাস গেলে 40-50 হাজার টাকা কামায়। মেজদা ইউকেতে ডাক্তার হয়েছে সেন্ট থমাস নামের এক হাসপাতালে। আর উপেন সম্পর্কে সমস্ত কিছুই জানে কল্লোল। সকাল 10টা নাগাদ কল্লোল একাই পাড়ি দিল থানার উদ্দেশ্যে। থানায় গিয়ে এসে জানতে পারল সুরেন আর নিতাইবাবু দুজনেই আপাতত সুস্থ আছে, তবে জ্ঞান ফেরেনি তাদের। কল্লোল দারোগাবাবুর সহায়তায় ইউকের সেন্ট থমাস হসপিটালে মেজদার খোঁজ নিতে ফোন করলে জানতে পারে মেজদা 1 মাসের জন্য ছুটিতে আছে। তার যেই নাম্বারটি সরবরাহ করা হয়েছিল হসপিটাল থেকে সেটাও অফ। দারোগাবাবু সেই ছেলেটাকে আটক করে থানায় নিয়ে এসেছেন। কল্লোল ছেলেটিকে ইন্টারোগেট করতে বসল। তাকে ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতে খুব সহজেই জানতে পারা গেল মেজদা একটি সিম সেখান থেকে ভাড়া করেছিল 4 দিন আগে। এবার হয়তো কেসটার একটা সুরাহা মিলবে। সিমটিকে ট্র্যাক করলেই জানা যাবে চোর বর্তমানে কোথায়, কিন্তু সিম কার্ডটা সুইচড অফ ছিল। তার লাস্ট লোকেশন ছিল গ্রামের একদম ধারে এক জঙ্গলের মাঝে। সেই জঙ্গলে গেল সদল বলে পুলিশ এবং কল্লোল। সারা জঙ্গলে খোঁজাখুঁজি শুরু হলো কোনো টেন্ট আছে কিনা দেখবার জন্য, কিন্তু কোনো টেন্ট পাওয়া গেল না। তবে যেটা পাওয়া গেল সেটা সত্যি সবাইকে অবাক করে দিল। জঙ্গলের মাঝে মেজদার অচেতন দেহ। খুব একটা গুরুতর আঘাত লাগেনি মেজদার। চোখে মুখে জল দিতেই জ্ঞান ফিরে এলো। মেজদাকে থানায় নিয়ে আসা হলো ফার্স্ট এডের পর। তাকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো কল্লোল। আপনি চুরি করতে এসেছিলেন তবে? হ্যাঁ, সালা চুরিটাও ঠিক করতাম যদি সুরেন কাকা বেইমানি না করতো। আপনি তো সুরেন কাকার বাড়িতে এসে উঠেছিলেন। তুমি জানলে কি করে সেটা? হ্যাঁ, তুমি জানলে কি করে? সুরেন কাকার বাড়িতে একটি কালো রঙের হাইল্যান্ডের টি শার্ট দেখতে পাওয়া যায়, যেটি ইউকেতে তৈরি হয়। আর গেঞ্জিটি বেশ স্বাস্থ্যবান কোনো লোকের ছিল, অর্থাৎ এক্সেল সাইজের। আর আপনার ছবি আগেও দেখেছি, আন্দাজে বুঝতে পেরেছিলাম গেঞ্জিটা আপনার সাইজের। তাছাড়া বাড়ির ইম্পোর্টেড হুইস্কির বোতল আমার আরও জোর দিয়েছিল। তাছাড়াও আপনার হসপিটালে ফোন করে আপনার ছুটির কথা জানতে পারি, আর নকল সিমের কথা জানতে বেশিক্ষণ লাগেনি। এত ঘাট খড় পুড়িয়ে দেশে এসে কি হলো? সালা ওই সুরেন কাকার ছেলেটা বেইমানি করলো আমার সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে আমতা আমতা করতে হবে না। আমি বলছি, আপনি তো বাড়িতে ফিরলে সবাই সন্দেহ করবে, তাই না? তাই আপনি সুরেন কাকাকে ব্যবহার করলেন। পঞ্চমীর দিন রাত্রে আপনি সুরেন কাকাকে দিয়ে দীপেন বাবুর মতে ঘুমের ওষুধ মেশালেন, যাতে এই চুরিটা করতে সুবিধা হয়। চুরিটা করে খুব সন্তর্পণে বেরিয়ে আসছিল সুরেন কাকা, কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে গেল বড়দার। এইদিকে সুরেন কাকাকে দিয়ে আগেই বড়দাকে হাত করিয়ে রেখেছিল জাল কাগজ বানানোর জন্য। বাবার সই নকল করে লাভ বড়দার হয়, হয়েছে আপনার। গোটা সম্পত্তিটাই লিখিয়ে নিয়েছেন নিজের নামে। বড়দা অত ভালো করে দেখেনি, কিন্তু আমরা যখন নিতাই বাবুর বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে কাগজগুলো উদ্ধার করলাম। সেখানে আপনার ওপর আরো সন্দেহ জন্মায়। যাকে সেই রাতে বড়দা সুরেন কাকাকে দেখে ভাবেন রাত্রিরে হয়তো মাতাল অবস্থায় বাড়ি ফিরতে পারেননি, তাই রাত্রি 1টায় তিনি বাড়ি ছেড়ে দিয়ে এলেন সুরেন কাকা। এই তথ্য সংগ্রহ করেছি
আমি বাহাদুরের বউয়ের থেকে। বাহাদুর জমের মতো ভয় পায় তার বড় বাবুকে, তাই একটিবারও মুখ খোলেনি কারোর কাছে। আমি শুধু বাহাদুরের বউকে বলেছিলাম, চোর ধরা না পড়লে তোমার স্বামীও কিন্তু জেলে যাবে। বাকিটা বাহাদুরের বউই গড়গড় করে বলে দিল। মুকুটটা সুরেনবাবু এনে দিল আপনাকে, আপনি সেটা নিয়ে পালাবেন বলে। কি একটা কথাও ভুল বলেছি ভুবেন বাবু? হ্যাঁ, ঠিক বলছো। কিন্তু এখনো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, আপনি হঠাৎ সুরেন কাকা ও নিতাই বাবুকে মারতে গেলেন কেন? আরে ওরা আমার নাম ফাঁস করে দেবে বলেছিল। কথা হয়েছিল উভয়কে 10 লাখ টাকা করে দেব আমি, কিন্তু এই ব্লাডি স্কাউন্ডেল গুলো মুকুটের অর্ধেক দাম চেয়ে বসলো। তাই তো কাল রাতে চালা কাঠ দিয়ে দুজনকে মেরেছিলাম। কিন্তু এই সুরেন কাকার স্কুলে পড়া ওই ছেলেটা আজ সকালে আমাকে মারবে বলে উঠে পড়ে লেগেছিল। তাই আপনাকে পাওয়া গেল আহত অবস্থায় জঙ্গলের মাঝে। হ্যাঁ, এখন ওটা কোথায়? আপনার কাছে নাকি সুরেন কাকার ছেলের কাছে? মুকুটটা আমার গেস্ট হাউসের লকারেই আছে। যথাস্থানে মুকুটটি মিলল। সুরেন কাকা এবং নিতাই উকিল নিজের দোষ স্বীকার করেছে। সুরেন কাকার ছেলে পলাতক। বাড়ি থেকে বেরোনোর আগে বৌদি ব্যাগ ভর্তি করে লুচি দিয়েছে আর তার সাথে আলুর চচ্চড়ি। বেরোনোর আগে দীপেনবাবু একটি কথা বললেন। আমার মেজ ছেলেকে আমি এতদিন মৃত বলে মনে করতাম, আজ থেকে ওর অস্তিত্বটাকে আমি হীন করে দেব। বাবা, তুমি আমার আরেক ছেলে হয়ে রইলে। বাবা, তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি আমি, তুমি তোমার ভগবানের সমতুল্য হবে। সত্যান্বেষী হবার স্পর্ধা আমার নেই, তবে সত্য উদ্ঘাটনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করব। স্টেশনে আস্তে আস্তে কল্লোল ভাবতে লাগলো, জীবনে প্রথম কেস ছিল তার। সারা জীবন সে সত্যান্বেষী হব এই বলেই কাটিয়ে দেবে ভেবেছিল, কিন্তু সত্যিকারের এরকম একটা কেস জীবনে এত তাড়াতাড়ি এসে পড়বে ভাবতে পারেনি সে। যাকে পুজোর শুরুটা বেশ ভালোই হলো। এখন বেলা 3টে বাজে। খাওয়া দাওয়া শেষ করে লাগেজ গুছিয়ে কল্লোল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে 3:15 ট্রেনটি ধরবে বলে। ইতিমধ্যেই নীলিমা দেবীর ফোন এসে পড়ে কল্লোলের ফোনে। কি রে, কতক্ষণে কলকাতায় ঢুকছিস? শুনছিলেন আজকের গল্প আকাশ পাইনের লেখা সপ্তমী ষড়যন্ত্র। কল্লোলের চরিত্রে বিনায়ক, দ্বারকা বাবুর চরিত্রে শুভজয়, বৌদির চরিত্রে অয়ন্তিকা, দীপেনবাবুর স্ত্রীর ভূমিকায় চন্দ্রিমা, উপেনের চরিত্রে দেবালয়, নীলিমার চরিত্রে আমি প্রেরণা। গল্প পাঠে দীপেনবাবু বরদা এবং মেজদার ভূমিকায় অরিন্দম। পর্ব পরিচালনায় টিম অভিশ্রুতি, মিউজিক ডিজাইন এবং এডিটিং দ্য ভয়েস ম্যান, যৌথ উদ্যোগে চিরিস ক্লাসিক্স মিডিয়া। আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন গল্প নিয়ে। নমস্কার।